আসসালামু আলাইকুম দর্শক, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য প্রতিদিনে। 2026 সালের এই সময়ে সুস্থ জীবন এবং শারীরিক সুস্থতা কিন্তু এক নয়। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও অনেকটা গুরুত্বপূর্ণ। আসলে মানসিক স্বাস্থ্য কি, এর গুরুত্ব বাই কতটুকু, এবং মানসিক সমস্যা মানেই কি পাগলামি, এই বিষয় হচ্ছে আজকে আমরা জানবো মানসিক সচেতনতা এবং এই বিষয়ে প্রচলিত নানা ধরনের কুসংস্কার নিয়ে। আজকের আমাদের সাথে এই আলোচনায় আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সাইদুল আশরাফ কুশল, যিনি একজন অ্যাডাল্ট সাইকিয়াট্রিস্ট এবং একজন অ্যাডিকশন স্পেশালিস্ট। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত থাকার জন্য। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব শারীরিক সুস্থতার পাশাপাশি যে মানসিক সুস্থতাও প্রয়োজন এই বিষয় নিয়ে, এবং এটা সম্পর্কে প্রচলিত অনেক ধরনের কুসংস্কারও কিন্তু প্রচলিত আছে। এটা নিয়েও হচ্ছে আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি। তো প্রথমেই হচ্ছে আমি জানতে চাচ্ছি যে মানসিক স্বাস্থ্য বলতে আসলে আমরা কি বুঝি এবং এর গুরুত্বটাই কতটুকু আমাদের জীবনে। মানসিক স্বাস্থ্য বলতে তো সবসময় রোগ বোঝায় না। আমরা মনে করি যে মানসিক অসুস্থ রোগীকে আমরা পাগল বলি বা হয়তো ভেবে বসি যে ডিপ্রেশন, ওসিডি, যে ভারী ভারী কথাগুলো। বাট আসলে মানসিক সুস্থতা আমাদের সবার জীবনে দরকার। যেমন আমি যদি মানসিকভাবে সুস্থ না থাকি, যেমন আমি একজন ডক্টর, আপনি একজন ডক্টর, সো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে হয়তো আমাদের কাজে যেতে ইচ্ছা করবে না, আমরা কোনো কাজে আনন্দ পাবো না, আমাদের টায়ার্ড ফিল হবে, আমরা সমাজ দেশকে আমরা যতটুকু ক্যাপাসিটিতে ফাংশনিং থাকতে পারতাম সেটা আমরা দিতে পারবো না। তো যখন আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী কাজ করতে পারি, ওভারঅল আমরা আমাদের কাজে হ্যাপি থাকতে পারি, তখনই আমরা বলতে পারবো যে আমরা মানসিকভাবে সুস্থ আছি। তো আমাদের 100% পপুলেশনেরই মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা জরুরি। এটা না যে তারা অসুস্থ বা রোগ আছে, বাট মানসিকভাবে সুস্থ থাকাটা আমাদের সবার জন্য জরুরি। কিন্তু এই কথাটা কিন্তু অনেক প্রচলিত যে কেউ যখনই শুনে যে সে মানসিক স্বাস্থ্য মানে একটু দুর্বল আছে, তখন আমরা পাগলামি বা পাগল এই কথাটা কিন্তু খুব ইজিলি বলে ফেলি। আসলে মানসিক অসুস্থতা বা মানসিক স্বাস্থ্যের একটু পরিবর্তন হয় কি পাগলামি? না, এটা একেবারেই নয়। পাগল আসলে ওই রোগগুলোকে বলে, যেমন স্কিজোফ্রেনিয়া, বাইপোলার, যেখানে আপনি রিয়েলিটির সাথে সংযোগটা হারাবেন। তারা যেটা করে, কিছু হ্যালুসিনেট করে, কানে গাইবে কথা শুনে, বা একটু ডিলিউশনাল বিলিফ থাকে, মাঝে মাঝে একটু ভায়োলেন্ট হয়ে যায়, হয়তো কাপড় চোপড় খুলে ফেলে, অড কোনো বিহেভিয়ার করে ফেলে। এই জন্য তাদেরকে দেখে না মানুষ মনে করে যে সব মানসিক রোগী একই। বাট মানসিক রোগ একটা সোসাইটিতে মোটা দাগে প্রতি 5 জনে একজনের থাকে, 18.5%। আমরা এটা ডিফারেনশিয়েট প্রপারলি কিন্তু করতে পারছি না, যেটাকে মানসিক অসুস্থতাকে যে খুব ইজিলি পাগলামি নামটা দিয়ে দিচ্ছি। জি। আবার হচ্ছে ডিপ্রেশন, বর্তমানে হচ্ছে এই ওয়ার্ডটা খুব ইজিলি ইউজড একটা ওয়ার্ড। কিছু হলেই আমি ডিপ্রেসড বা ডিপ্রেশন। আসলে এই ডিপ্রেশন এবং মন খারাপ, এই দুটোর মধ্যে কিভাবে আমরা ডিফারেনশিয়েট করতে পারি? মূলত 3টা পার্থক্য। 1 নম্বর পার্থক্য হলো মন খারাপ কোনো একটা কারণে হবে আপনার। ডিপ্রেশন কারণেও হতে পারে, কারণ ছাড়াও হতে পারে। সো আপনার জীবনে কোনো সমস্যা নেই, আপনি খুব সকল সুখের প্যারামিটার্স আছে, এভরিথিং, ক্যারিয়ারে ভালো, আপনার টাকা পয়সা আছে, স্টিল ইউ ক্যান বি ক্লিনিক্যালি ডিপ্রেসড। নাম্বার 1 পার্থক্য। নাম্বার 2 হচ্ছে মন খারাপ কখনোই আপনার 3-4 দিন বা 5 দিনের বেশি থাকবে না। আপনার ধরেন আপনি পরীক্ষায় ফেল করলেন, কাছের কেউ মারা গেল বা কিছু হলো, আপনার ওই একই ইন্টেন্সিটির মন খারাপ 3-4 দিন পর থাকে না। এবং আপনার দেখবেন যে সকল কাজ করতে আমাদের ভালো লাগে, ওগুলো করলে মন খারাপটা চলে যায়, ঘুরতে গেলে, টিভি দেখলে বা গান শুনলে। কিন্তু যেটা ডিপ্রেশনের মন খারাপ, সেটা একটানা 14 দিনের বেশি থাকবে, এবং দিনের বেশিরভাগ সময় মানে 12 ঘন্টার বেশি থাকবে, এবং বিস্তৃতভাবে থাকবে, মানে ঘরে বাইরে সব জায়গায় থাকবে। মূলত এই 2টা পার্থক্য দিয়ে আমরা মন খারাপ এবং ক্লিনিক্যাল ডিপ্রেশন পার্থক্য করতে পারি। আর থার্ড হচ্ছে ডিপ্রেশনে মন খারাপ ছাড়াও আরও অনেকগুলো সিমটম থাকে, যেমন খিটখিটে হয়ে যাওয়া, রেগে যাওয়া, ওজন কমে যাওয়া, ঘুম না আসা, সুইসাইডাল ফিল হওয়া। নর্মাল মন খারাপে কখনো এক্সট্রা সিমটমগুলো থাকবে না। যখন হচ্ছে কেউ মানসিক কোনো সমস্যার কারণে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছেন, এবং সে তো হয়তো বিভিন্ন ধরনের ওষুধও তাকে দেয়া হচ্ছে হয়তো, তখন সবাই বলে যে তারা যখন এই ট্রিটমেন্টের আন্ডারে যাচ্ছে, যে এ ধরনের ওষুধ খেলে হচ্ছে সারাদিন নেশার একটা টেন্ডেন্সি হয় বা সারাদিন ঘুমিয়ে থাকে। আসলে কি এমন কিছু? না, এটা সব ক্ষেত্রে সত্য না। তবে খুব সিভিয়ার ডিপ্রেশন, যেগুলো ধরুন হসপিটালাইজ করতে হয়,
তখন আমাদের হয়তো এমন কিছু ওষুধ দিতে হয় যেটার কিছু সাইড এফেক্ট একটু আমি বলবো যে কঠিন হয়, অথবা 30-40 বছর আগে যখন ওষুধ ছিল সেগুলোর কিছু সাইড এফেক্ট ছিল, ড্রাউজিনেস। বাট এখন অধিকাংশ অ্যান্টিডিপ্রেসেন্ট আসলে ঘুম বরং চলে যায়, ঘুম আসে তো না বরং ঘুম চলে যায়। সো এটা একটা মিসকনসেপশন। দ্বিতীয় হলো আসলে ঘুমের ওষুধ বলতে তো কিছু নেই, বেনজোডাইজিপিন যেগুলোকে বলে এগুলো স্কেলেটাল মাসেল রিল্যাক্স করে, তখন একটু আরাম হয়, তখন আসলে মানুষ ঘুমিয়ে পড়ে। অনেক সময় ডক্টররা একটু একটু তাড়াহুড়া করতে গিয়ে রোগীকে এটা বলে দেয় না যে আপনার জি। একটু হয়তো ঘুমের এফেক্ট হবে। আর থার্ড যে জিনিসটা, ডিপ্রেশনের একটা অন্যতম ফিচারই হলো যে প্রচণ্ড ঘুমের সমস্যা হয়, ইনসমনিয়া হয়। সো আমি যদি ইনসমনিয়া ঠিক করতে না পারি ইনিশিয়াল স্টেজে, তখন ডিপ্রেশন সারানো অনেক কঠিন। তখন ইচ্ছা করে ডাক্তাররা 2 থেকে 3 সপ্তাহের জন্য একটু ঘুম আনার ওষুধ দেয়। তো এটা ডিপ্রেশন সারানোর জন্য। বাট আপনি যদি এরকম হন যে আপনি স্টুডেন্ট বা চাকরি করেন এবং ডক্টরকে বলেন যে আমাকে ঘুমের এফেক্টের ওষুধ দিবে না, তখন কোনো সাইকিয়াট্রিস্ট আপনাকে ঘুমের ওষুধ দিবে না। আচ্ছা, আপনি জাস্ট একটা কথা বললেন, সেটা হচ্ছে ডিপ্রেশন যে ড্রাগগুলো দেওয়া হচ্ছে। তো অনেকেই কিন্তু বলে যে অ্যান্টি ডিপ্রেশন ড্রাগটা খেলে অনেকের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সিটা ডেভেলপ করে। জি। এবং হচ্ছে বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের ইয়ং এজ যদি বলি বা সব এইজে সুইসাইডাল টেন্ডেন্সিটা অনেক বেশি কিন্তু হচ্ছে। তা আসলে এটার কারণটা কি, কেন হচ্ছে, বা এই জায়গা থেকে বের হয়ে আসার ওয়েটা কি হতে পারে? আপনার দুটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে অ্যান্টিডিপ্রেশন ওয়ার্ডটাই তো হলো যে আমি ডিপ্রেশনের এগেইনস্টে কাজ করছে। সো এটা যদি ডিপ্রেশন বাড়াতো বা সুইসাইডাল টেন্ডেন্সি বাড়াতো, তখন তো অবশ্যই ওষুধটা এফডিআর মানে এটা আসতো না। তবে হ্যাঁ, এটা ঠিক, রিসার্চ ফাইন্ডিং বলে যে ইনিশিয়াল 7 থেকে 10 দিন একটু সুইসাইডাল অ্যাগ্রেশনের একটু রিস্ক বাড়ে। হ্যাঁ, কমপ্লিটেড সুইসাইড কিন্তু বাড়ে না গবেষণা বলে, বাট একটু সুইসাইডাল থট বাড়তে পারে, তাও সবার বাড়ে না। কিন্তু আমি যদি বলি যে আনট্রিটেড ডিপ্রেশন 20% ক্ষেত্রে সুইসাইড করে ফেলে যদি আমি ডিপ্রেশন চিকিৎসা না করি। আর অ্যান্টি ডিপ্রেসেন্ট সুইসাইডাল রিস্ক বাড়ায় 0.1%। সো আমি যদি মানে কোনটা বেশি ইম্পর্টেন্ট, 20% না 0.1%? থার্ড কথা হলো আমি অ্যান্টিডিপ্রেসেন্টের সাথে কিছু ড্রাগস দিতে পারি, একটা বা দুইটা, এক সপ্তাহের জন্য, যেটার মাধ্যমে ওই মানে সুইসাইডাল রিস্কটা কমিয়ে ফেলা যায়। সো এটা একেবারেই সত্যি কথা না। তবে হ্যাঁ, সকল ডাক্তার তো ইথিক্যাল প্র্যাকটিস করে না, সকল ডাক্তার এটা বুঝিয়ে বলে দেয় না, বা হয়তো দেখা যাচ্ছে একদিনে এত বেশি রোগী দেখে যে কেয়ারফুলি জিনিসটা বলছে না তার ফ্যামিলিকে, তখন অবশ্যই এটা হার্মফুল। ডাক্তারদের এটা বলে দেওয়া উচিত যে প্রথম 7-10 দিন আপনার একটু কিন্তু রিস্ক বাড়তে পারে, এবং আমি হয়তো একটা ওষুধটা দিয়েছি, এটা খেলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই টেন্ডেন্সিটা, সুইসাইডাল টেন্ডেন্সি যেটা, এটা কোন এইজে আসলে বেশি দেখা যাচ্ছে? ইয়ং এইজে নাকি একটু মিড এইজে, বা কোন এইজটা? ইয়াং এইজে অনেক বেশি দেখা যাচ্ছে, তবে মিড এইজেও এখন মানে দেখা যায়। আসলে হয় কি, এটার কারণগুলো ভিন্ন। ইয়াং এইজে যেমন মানুষ অনেক সময় দিকভ্রান্ত থাকে, যেমন আমাদের বাংলাদেশে আমরা একটা মাল্টিকালচারাল দেশে বাস করি, তো আমাদের এখানে বাঙালি কালচার আছে, ইন্ডিয়ান কালচার আছে, ওয়েস্টার্ন কালচার আছে, কোরিয়ান কালচার আছে। সো মানুষ খুব আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে, টিনেজাররা। হয়তো বাবা বলছে একরকম, মা বলছে একরকম, কাজিনদের দেখে একরকম, স্কুল দেখছে একরকম, ইউটিউবে তার স্টারদের দেখছে একরকম। সো সে খুব আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে। সো তখন তার মধ্যে আমি বলবো যে প্রচণ্ড রকম একটা হতাশা তৈরি হয়। প্লাস আমাদের প্যারেন্টিং আমাদের দেশে তো একটু আমি বলবো যে অন্যরকম। আমাদের বাবা মারা অনেক সময় খুব কড়া শাসন করে, তাদের নিজের যে জিনিসটা অতিরিক্ত চাপিয়ে দিতে চায়, তখন তাদের মধ্যে এক ধরনের সুইসাইডাল টেন্ডেন্সি ডেভেলপ করে। আর যেটা বলছিলেন মিড এইজে সুইসাইডাল টেন্ডেন্সি বাড়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের দেশে আসলে বেকারত্ব, মানুষের অনেক হতাশা। দেশে প্রায় 3-4 কোটি মানুষ চাকরি পাচ্ছে না, যার চাকরি নেই তার তো অনেক জীবনে কষ্ট, সে বুলিড হয়, খেতে পারছে না, বাবা মার কাছ থেকে খোটা, সোসাইটি খোটা দিচ্ছে, বিয়ে করতে পারছে না। সো তারা তো ডিপ্রেসড আসলে হবেই। আমি যদি ইয়ং এইজের আরেকটা টপিকসে যাই, সেটা হচ্ছে বর্তমানে যে আমাদের পড়াশোনা বলেন বা হচ্ছে ক্যারিয়ারের সাইডটা, এটাও তো হচ্ছে আপনার বাচ্চাদের বা ইয়ং এজারা তাদের সুইসাইডাল টেন্ডেন্সির আরেকটা কারণ হতে পারে, যে পড়াশোনার যে প্রেশারটা যেটা আমাদের স্কুলে দেয়া হচ্ছে বা বাসায় যেটা বললেন যে বাবা মারা দিচ্ছে বাচ্চাদের মনের এগেইনস্টে, তো এটাও তো হচ্ছে একটা কারণ। তো সেই ক্ষেত্রে আমরা কি বাচ্চাদের পাশাপাশি তাদের প্যারেন্টসদেরকেও কাউন্সেলিংয়ের ব্যাপারটা থাকে? ডেফিনেটলি। আমরা যখন টিনেজার বা যে কোনো বাচ্চাদেরকে দেখি, আমরা কিন্তু মানে 50% ট্রিটমেন্ট ধরে নেই যে মানে বাবা মাকেই করতে হবে। ঠিক ট্রিটমেন্ট আপনি যেটা বললেন, কাউন্সেলিং, বুঝিয়ে বলা, কারণ এই দ্বন্দ্বটা বাচ্চাদের জন্য অনেক কষ্ট দেয়। তবে এটাও ঠিক, শুধু কিন্তু বাবা মারই প্রবলেম না। এখনকার যেটা আমি বলছিলাম যে বাচ্চারাও অনেক দিকভ্রান্ত। হার্ভার্ড ইউনিভার্সিটির একটা স্টাডি বলছে, বাংলাদেশে এরকম স্টাডি হয়নি, ইউএসএতে ওরা বলছে যে ইউএসএতে
টিনেজারদের মাঝে নার্সিসিস্ট ট্রেট অনেক বাড়ছে। সো এটা কিন্তু বাংলাদেশের সত্য। আপনি দেখবেন আপনি যদি এটা 13, 14, 15 বছর বয়স্ক এখনকার যুগের বাচ্চাদের সাথে কথা বলেন, সবাই না, ওরা অনেক এডুকেটেড, অনেক ইনফরমেশন ওদের, বাট আপনি দেখবেন ওদের মধ্যে এক ধরনের রিজিডিটি আছে, এক ধরনের আমি সব জানি এবং তোমরা কিছুই বুঝো না, এই ব্যাপারটা আছে। সো বাচ্চাদেরকেও গ্রুমিং করা দরকার, যে তোমরা অনেক কিছু জানো, দ্যাট ডাজেন্ট মেক ইউ মোর এক্সপিরিয়েন্স দেন আ 40-year-old ম্যান, রাইট? সো বাবা মারও প্যারেন্টিং শিখতে হবে, আবার বাচ্চাদেরকেও আমি মনে করি গ্রুমিং করতে হবে। আধুনিক জীবনযাত্রা এবং হচ্ছে ক্যারিয়ারের চাপে যখন মনে হয় যে না, মানে একটা সময় যে হতাশার একটা পর্যায়ে আসে যে না আমি আর পারছি না, তখন বার্নআউট এই কথাটা কিন্তু আসে। তো আসলে আমরা এই বার্নআউট বলতে কি বুঝি? বার্নআউট হচ্ছে আপনি এত বেশি কাজের লোড নিচ্ছেন যে আপনার শরীর মন আসলে আর কোনোভাবেই সেটা সহ্য করতে পারছে না, হ্যাঁ, ইনটলারেবল হয়ে গেছে। এখন দেখুন, স্ট্রেস তো সবার জীবনে আছে, যেমন আপনি একজন ডক্টর, আবার আপনি এখানে কাজ করছেন, নিশ্চয়ই আপনার ফ্যামিলি আছে, সেখানে কাজ করতে হয়, এগুলো তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না। আপনি অ্যাভয়েড করতে পারবেন কোনগুলো? ধরুন আপনার হয়তো 2-3টা টক্সিক ফ্রেন্ড আছে যাদেরকে আপনি লাইফে চাইলে ইগনোর করতে পারেন, তাদের সাথে মেশা দরকার নেই। হয়তো কিছু কলিগ আছে আপনাকে হয়তো কষ্ট দেয়, আপনি তাদের ইগনোর করতে পারেন। কিন্তু আপনি যদি এখন সবার কাছে ভালো হতে চান, সবার মধ্যমণি থাকতে চান, সবাইকে খুশি রাখতে চান, আপনার জীবনে বার্নআউট দেখা দিবে বা স্ট্রেস বাড়তে থাকবে। সো একজন মানুষের সাথে আমরা বসে আসলে আমরা প্রথমে দেখার চেষ্টা করি যে কোন স্ট্রেসটা ইনএভিটেবল, তার এটা লাগবেই নেওয়া, কোন স্ট্রেসটা সে আসলে না নিতে পারে। তখন সেগুলো কমিয়ে আনলে দেখা যায় যে আমরা বার্নআউটটা আমরা কমিয়ে আনতে পারি। যেমন আমরা তো ডাক্তার, আমি ডাক্তারদের মানে ক্যারিয়ার আমি যদি বুঝিয়ে বলি, দেখবেন আমাদের মধ্যে একটা তাড়াহুড়া করার টেন্ডেন্সি আছে। আমরা একই সাথে ক্যারিয়ার করতে চাই, আবার ভালো মা বা ভালো বাবা হতে চাই, আব্বা মাকেও দেখতে চাই, টাকাও আয় করতে চাই, আবার এফসিপিএস এমডি করতে চাই। সবকিছু কিন্তু একসাথে হয় না। হ্যাঁ, হয়তো আমাদের কোনো একটা ফ্রেন্ড এর হয়তো ভাগ্য ভালো, ফ্যামিলি ভালো, তার হয়তো 2 বছর আগে হবে, আমার হয়তো 2 বছর পরে হবে। এই জিনিসটা মেনে নিলে কিন্তু স্ট্রেসটা কমে যায়। কিন্তু আমরা যখন অলওয়েজ কম্প্যারিজনে যাই, সোশ্যাল মিডিয়া দেখি, অমুকের এটা হচ্ছে, তমুকের এটা হচ্ছে, তখন আমরা কিন্তু বার্ন আউট হয়ে যাই। সো এরকম প্রতিটা প্রফেশনেই ভিন্ন ভিন্ন স্ট্রেস এবং বার্ন আউটের কারণ রয়েছে। এই সময়টা কি আমি নিজ থেকে আমার নিজেকে ঠিক করার ওয়ে আছে, নাকি হচ্ছে আমার কোনো সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হবে বা তার কাউন্সিলিং এর প্রয়োজন আছে? যদি আপনি নিজের ফিলসফি নিজে ঠিক করতে পারেন, তাহলে তো কোনো প্রয়োজন নাই সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট। ডেফিনেটলি এটা তো সাইকিয়াট্রিস্টের কেস না, কারণ আপনি তো অসুস্থ না। হ্যাঁ, কিন্তু আপনি যদি এখন নিজের ভালো নিজে না বুঝেন, অথবা আপনার কগনিটিভ বায়াস আছে, আপনি কোনো একটা কারণে কগনিটিভলি ইম্যাচিওর, হ্যাঁ, ধরেন যে মানুষটা ফেসবুক দেখে আরেকজনের জীবনের সাথে তুলনা করে, সে তো আসলে ইম্যাচিওর একটা মানুষ। হ্যাঁ, সে ভালো মানুষ, বাট সে ইম্যাচিওর মানুষ। এখন তাকে এটা বোঝাবে কে? আসলে এটা আইডেন্টিফাই করাটা একটু টাফ হয়ে যায় না? এক্স্যাক্টলি। তখন হচ্ছে আপনি হয়তো আপনার কাছের কোনো মানুষ বলল যে তোমার তো এরকম হচ্ছে, তুমি একটু কথা বলো কারোর সাথে। তখন আপনি যদি একজন কাউন্সিলর বা সাইকোলজিস্টের কাছে গেলে মন খুলে কথা বলেন, তিনিও আপনাকে অনেকগুলো প্রশ্ন করবেন, এবং তাদের ট্রেনিংটা এরকম যে আপনার মনের ভিতরের কথাগুলো, আপনার ব্যক্তিত্ব তারা বের করতে পারবে। এবং তারপর আপনার দায়িত্ব হচ্ছে কি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করা। আপনি যদি নিজে ইমপ্রুভ করতে না চান, আপনি কখনোই সুস্থ হবেন না। সেটা শারীরিক রোগেও না, মানসিক রোগেও না। ধরুন আপনি ডায়াবেটিস, আপনাকে ডক্টর বললো আপনাকে আধা ঘন্টা হাঁটতে হবে, এখন আপনি হাঁটবেন না, আপনি মিষ্টি খাওয়া কমাবেন না, সেক্ষেত্রে ডাক্তার কি করতে পারে? আপনাকে আরেকটু আদর করে বুঝাবে, আরেকটু ভালোবাসা দিয়ে বুঝাবে, বাট তার হাতে তো সবকিছু নেই। আমাদের ডক্টরের পাশাপাশি আমাদের নিজেদেরও পরিবর্তন হতে হবে, নিজেদেরও ইচ্ছা করতে হবে, ইচ্ছা থাকতে হবে। সেটাই বর্তমানে সোশ্যাল মিডিয়ার সাথে কিন্তু আমরা প্রতিটা জেনারেশনই খুব কানেক্টেড, এবং হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই দেখি, অনেক চাকচিক্য, অনেক কিছুই আমরা দেখি। তো এই জিনিসটা যে এত গুছানো, লাইক আমাদের যখন ফেসবুক বা ইনস্টাতে আমরা যাচ্ছি, কারো লাইফের খুব সুন্দর গুছানো জিনিস কি দেখে অনেকের মধ্যে কিন্তু হীনমন্যতা হচ্ছে কাজ করে, বা মানে ইনফিরিটি কমপ্লেক্সের মতো কাজ করতে পারে। তো এই ক্ষেত্রে আসলে করণীয় কি? এক্ষেত্রে একদম ছোটবেলা থেকে আমি মনে করি ট্রেনিং দেওয়া উচিত, পরিবার থেকে এবং স্কুল থেকে। যে আপনি যেটা বললেন যে মানে লো সেলফ এস্টিমে যে ট্রেনিংগুলো, যে আমাকে যে গড তৈরি করেছে, এটাই তো একটা স্পেশাল। আমি আমার বাবার 20,000 crore স্পার্মের একটা স্পার্ম থেকে সৃষ্টি হয়েছে, তাই না? আমার মাকে ওভুলেট করেছিল থেকে। সো আমি তো ডেফিনেটলি স্পেশাল, না হলে আমাকে গড তৈরি করতো না। এখন এক একজন এক এক প্রফেশনে যাবে, কেউ দেখতে সুন্দর হবে, কেউ দেখতে কম সুন্দর হবে, কেউ লম্বা হবে, কেউ খাটো হবে, বাট আমরা সবাই স্পেশাল। এই জিনিসগুলো যদি ভিতর থেকে আমি ছোটবেলায় চর্চা করতে না পারি,
তখন আমি যে বয়সেই সোশ্যাল মিডিয়া ইউজ করি না কেন আমি আসলে এফেক্টেড হব। সেটা আমি 13 বছরেও হব, এটা আমি 30 বছর বয়সেও হব। সোশ্যাল মিডিয়া ইউজ করার আগে আমি মনে করি আমাদের সেলফ এস্টিম নিয়ে কাজ করা উচিত, এবং এটার জন্য বই পড়া যেতে পারে, বাবা মার ভালো ভালো মানুষের জীবনী পড়া যেতে পারে, অথবা একজন সাইকোলজিস্টের সাথে 2-3 দিন বসাও যেতে পারে। যেভাবেই হোক সোশ্যাল মিডিয়া দেওয়ার আগে বাচ্চাদের সেলফ এস্টিম নিয়ে কাজ করতে হবে, এটা বাধ্যতামূলক করা উচিত। আচ্ছা, এই ক্ষেত্রে প্যারেন্টসের আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু। জি, জি, অবশ্যই আচ্ছা। অবশ্যই। তো আমাদের এই জেনারেশনটা, ইয়ং জেনারেশন যদি বলি, যে অনেক হচ্ছে আমরা ভিডিওস দেখি, আমরা অনেক রিলস, অনেক ধরনের ভিডিওস, এটা একটা আসক্তিতে পরিণত হয়ে গিয়েছে, কন্টিনিউ আমরা দেখি। তো এটা হচ্ছে আমাদের মনোযোগ, আমাদের পড়াশোনাতে বা আমাদের সাধারণ জীবনযাপনের মনোযোগটা কিন্তু নষ্ট করে দিচ্ছে বা ডিস্টার্ব করছে। তো এই ক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে অ্যাজ আ প্যারেন্ট আমি কিভাবে কাউন্সিল করতে পারি? প্রথম কথা হচ্ছে প্যারেন্টসের নিজেরই আসক্তি দূর করতে হবে, কারণ আমরা দেখা গেছে যে প্যারেন্টসরাও তো লাইফে তাদের বিনোদন নেই, হয়তো অফিস থেকে যেয়ে তার বিনোদনটা হচ্ছে 4-5টা বা 10টা রিলস দেখা। এখন আপনি বাসায় গিয়ে হয়তো সন্তানের সাথে সময় কাটাচ্ছেন, সময় হলো 1 ঘন্টা, 1 ঘন্টা যদি আপনি নিজে আধা ঘন্টা রিলস দেখেন এবং রিলস দেখার শেষে যদি সন্তানকে বলেন যে বাবা তুমি দেখো না, তখন তো তিনি এটা শুনবে না। কারণ বাচ্চারা কিন্তু আপনাকে দেখে শিখে, তারা আপনার কথা শুনতে চায় না, তারা বাবা মাকে ফলো করতে চায়। সো প্রথমে নিজেরটা ঠিক করতে হবে। তারপর আমি মনে করি বাসায় একটা রুটিন ঠিক করা দরকার, যে না আমরা সবাই রাত 9টার পর ফোন ইউজ করব না, এবং অ্যাটলিস্ট 12 ঘন্টা ফোন ফ্রি থাকা উচিত। সো লাইক রাত 9টা থেকে সকাল 9টা অথবা 8টা থেকে সকাল 8টা, এই 12 ঘন্টা আমাদের বাসায় কেউ ফোন দেখবে না। এই নিয়মটা আমার কাছে মনে হয় যে বাসায় সেট করা উচিত, রুলস এন্ড রেগুলেশনের মধ্যে হচ্ছে নিয়ে আসতে হবে। আর থার্ড হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে হেলদি রিক্রিয়েশন রাখা। আমি বাচ্চাদেরকে কোনো বিনোদন দিচ্ছি না, কিন্তু তাদেরকে সবকিছু বিনোদন নিচ্ছি, এটা তো কাজ করবে না। আমরা নিজেরা যখন ধরুন টিনেজার ছিলাম, আমাদের তো অনেক উচ্ছলতা ছিল, অনেক কিছু করতে ইচ্ছা করতো, সেগুলো তো এখনকার বাচ্চারা পায় না। তাদের তো কিছু একটা দিতে হবে। আপনি তো সবকিছু আটকে রাখলে, হ্যাঁ সে হয়তো মোবাইল দেখবে না, কিন্তু সে দেখা গেছে হয়তো ইয়াবা খাওয়া শুরু করবে, উইড খাওয়া শুরু করবে, কারণ তার তো কোনো একটা ডোপামিন রাশ লাগবে। সো আপনাকে কোনো একটা বিকল্প ব্যবস্থা দিতে হবে। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে, হাজার হাজার মানুষ থাকার পরেও হচ্ছে কেন মানুষ এখন একাকিত্ব ফিল করে? এটা আপু সত্যি কথা, ডিপ্রেশন একটা অনেক বড় কারণ। আমাদের গ্লোবালাইজেশন এবং আমরা অনেক ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গিয়েছি। তো আমাদের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন, আপনি যদি সোশ্যাল মিডিয়া বা যে কোনো লেখা পড়েন অনেক মানুষের, দেখবেন যে একা থাকাকে খুব গ্লোরিফাই করা হয়। ইটস লাইক ধরেন কোনো একটা আত্মীয় স্বজন একটু আপনার সাথে 19-20 করেছে, ওকে লাইফ থেকে বাদ দিয়ে দাও। একটা বন্ধু একটু টক্সিক, বাদ দিয়ে দাও। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড টক্সিক, বাদ দিয়ে দাও। এখন হয় কি, সবাইকে তো জীবন থেকে বাদ দেওয়া যায় না। আমরা কি বাবা মাকে আসলে বাদ দিতে পারবো? আমরা কি নিজের সন্তানকে বাদ দিতে পারবো না। এই যে একটা, আমি বলবো যে মানুষের সহ্য ক্ষমতা কমে যাওয়া এবং সবকিছু খুব ব্যক্তিকেন্দ্রিক বা সেলফিশ হয়ে যাওয়াটা ডিপ্রেশন বাড়ার অনেক বড় কারণ। কারণ একাকিত্ব ভয়ঙ্কর জিনিস। হ্যাঁ এটা ঠিক, সবার হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ হবে না, অনেকে হয়তো বিয়ে করতে চাবে না, সেটা কোনো সমস্যা না, কিন্তু আপনার কোনো একটা সঙ্গী তো লাগবে। আপনার যদি ওয়াইফ না থাকে, আপনার বন্ধু তো লাগবে, হ্যাঁ কোনো একটা সোসাইটি তো লাগবে। একা মানুষ কখনোই ভালো থাকে না, এটা মানুষকে এভাবে সৃষ্টি করা হয় না, সে একটা সমাজবদ্ধ জীব। এবং এই একাকিত্ব, এই সেলফিশনেস মানুষকে অনেক বেশি কষ্টে রাখে। আপনি দেখবেন যে ধরেন আমাদের কোনোদিন একদিন একটু মন খারাপ যদি হয়, আমরা যদি একটা গরিব মানুষকে একটা 100 টাকার একটা বিরিয়ানি বা ভাত খাওয়াই, আমাদের মন ভালো লাগে। এখন এটা তো ভালো লাগার কথা না। আপনার ব্যাগ থেকে যদি কেউ 100 টাকা চুরি করে, আপনার কিন্তু ভালো লাগবে না। দুইটাতে কিন্তু নেট লস একই, আপনার 100 টাকা চলে যাচ্ছে, বাট আপনার একটাতে মনে আনন্দ আসছে, আরেকটাতে কষ্ট হচ্ছে। সো মানুষ সবসময় অন্যের জন্য করে আনন্দ পায়, সে একটা সমাজে থাকতে আনন্দ পায়। এটা যখন আমরা কেড়ে নিচ্ছি এবং একাকিত্বকে গ্লোরিফাই করছি, একা থাকাকে গ্লোরিফাই করছি, আমাদের জন্য আসলে ডিপ্রেশন অনেক এটার কারণে ডিপ্রেশন অনেক বাড়ছে এবং আরো অনেক ডিপ্রেশন সামনের পৃথিবীতে বাড়বে। আমরা সাইকিয়াট্রিস্টরা কিচ্ছু করতে পারবো না। অনেকেই হচ্ছে বলে থাকে যে যখন মানসিক দুর্বলতা কেউ আসে, আমাদের আত্মীয় স্বজন বা কেউ যখন ফিল করতে পারে, তখন বলে যে নামাজ পড়তে বা হচ্ছে আপনার পূজা পার্বণ এগুলো করতে। তখন এটা আসলে কিভাবে প্রভাবটা ফেলে যে ধর্মীয় চর্চা করলেই হচ্ছে তুমি এখান থেকে বের হয়ে আসবে? এটা আসলে কোনো সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা কি আছে? আপু প্রথম কথা হচ্ছে, একজন মানুষ হিন্দু মুসলিম যাই হোক, তাকে ফার্স্টে ডিপ্রেশনের কারণে তাকে নামাজ পড়তে বলা উচিত না। এটা একটা ইমপ্লিসিট জাজমেন্ট। যেমন ধরুন সে হয়তো নামাজ অলরেডি পড়ে, আমি আপনার জানি না। আমি তো একটা ডায়াবেটিক রোগীকে ফার্স্টে বলি না যে তুমি নামাজ পড়ো, হ্যাঁ আমি তো একটা পা ভাঙা রোগীকে বলি না। আমরা কি বলি? আমরা বলি যে তুমি একটা পায়ে প্লাস্টার করো এবং আল্লাহর কাছে বা ভগবানের কাছে সাহায্য চাও। দুইটা জিনিস কিন্তু বলে, কিন্তু কেন জানি ডিপ্রেশনে বা ভুগলে বা মন খারাপ থাকলে আমরা সবার আগেই
নামাজ কোরআনের কথা বলি, এটা কিন্তু ইটসেলফ একটা ইমপ্লিসিট জাজমেন্ট মানে তাকে আমি ছোট করে কথা বলছি, আমি তাকে বুঝাচ্ছি তুমি ভালো মুসলিম না, তুমি ভালো মুসলিম না দেখে আসলে তোমার এটা হচ্ছে, উইচ ইজ নট ট্রু। আপনি সিম্পলি যদি ডিপ্রেশন তো অনেক কারণে হয়, ভিটামিন ডি কমে গেলে কিন্তু ডিপ্রেশন হয়, থাইরয়েড হরমোন কমে গেলে কিন্তু ডিপ্রেশন হয়, হিমোগ্লোবিন কমে গেলে কিন্তু ডিপ্রেশন হয়। এখন যে মানুষের ভিটামিন ডি কম, সে তো নামাজ পড়লে ভিটামিন ডি বাড়বে না, সে তো মানে পূজা করলে ভিটামিন ডি বাড়বে না। সো আমি তো তাকে জাজ করা উচিত না। এখানে এটা মেন্টাল ব্রেকডাউন হচ্ছে না যখন একজনকে এই কথাটা বলে দেয়া হ্যাঁ, হচ্ছে? তখন তো আরো তাকে খারাপ লাগে। সে একে তো সে নিজেকে মানে ডিপ্রেশন হলে নিজেকে খুব ছোট ফিল হয়, তখন আপনি যদি তাকে আবার মনে করে দেন তুমি ভালো মুসলিম না, সে তখন আরো ডিপ্রেস ফিল করে। তাকে কোনো সাজেশন তখন দেওয়া উচিত, তার পাশে বসে বরং তার জাস্ট মানে হাতটা ধরে বলা উচিত তোমার কি লাগবে আমাকে বলো, হ্যাঁ আমি তোমাকে আমি কোনো সাজেশন তখন দিব না। এবং এই জাজমেন্টাল সোসাইটির কারণে কিন্তু আমাদের অনেক ডিপ্রেশন বাড়ে। তবে আপনি যেটা বললেন, যে কোনো ধর্মীয় চর্চা আমাদেরকে ভালো রাখে। হ্যাঁ, আমরা যদি ডিপ্রেশনের ট্রিটমেন্ট করার পাশাপাশি আমরা যদি আল্লাহকে বলে যে আল্লাহ আমাকে তুমি হেল্প করো, আমি যদি নামাজ পড়তে আমার যদি ভালো লাগে, আমরা তো সকল কিছু জন্য আল্লাহর কাছে চাই, সেটা পরীক্ষা হোক যে কোনো কিছু হোক, এবং এটা আল্লাহ পছন্দ করে। সো আল্লাহর সুন্নাহ হচ্ছে যে আমি সব কিছুর জন্য আল্লাহর কাছে সাহায্য চাবো, কিন্তু এটা তো একটা সময় আছে, তাই না? এটা একটা সময় আছে। ধর্মীয় চর্চা হচ্ছে আমাদের সবারই তো করতে হবে বা করতে হয়, জি। আমরা করেও থাকি সেটা, কিন্তু এটার সাথে এটা আসলে কানেক্ট করাটা এটা ইনিশিয়ালি আমি বলাটা জাজমেন্টাল হয়ে যায়। তবে জি, হ্যাঁ, জি। আপনার হার্ভার্ড ইউনিভার্সিটি রিসার্চও বলে, যারা রিলিজিয়াস মানুষ না তারা রিসার্চ করে দেখিয়েছে যে যারা মানে যাদের কোনো না কোনো একটা স্ট্রাকচার ধর্মজ্বালা পালন করে তাদের ডিপ্রেশন হওয়ার চান্সেস সিগনিফিকেন্টলি কম। কারণ লাইফের অনেক কিছু সত্যি কথা আমরা আল্লাহ ছাড়া কিছু, আমি বলবো আমাদের কোনো আশা নাই। ধরুন আপু, এখন যদি এখানে ভূমিকম্প শুরু হয়, আমরা কিন্তু সবাই কলেমে পড়া শুরু করবো। আমরা কেন করবো? কারণ আমরা জানি আল্লাহ ছাড়া আমাদের কেউ বাঁচাতে পারবে না। আপনারা ধরেন একটা বস্তিতে জন্মগ্রহণ করা একটা ছেলে বা মেয়ে, যাকে ধরেন 3 জন রেপ করেছে, তাকে আপনি কি বলে আশা দিবেন জীবনে যে তুমি যে জীবনটা সুন্দর? আপনি না হয় ডাক্তার, আমাদের একটা সুন্দর জীবন আছে, সেই মেয়েটার কিচ্ছু নাই জীবনে, তার বাবা মা নাই, কিচ্ছু নাই, রেপড হয়েছে, তার টাকা পয়সা নাই, আপনি কিভাবে বলবেন যে জীবনটা সুন্দর? তার তো আল্লাহ ছাড়া আসলে কেউ নাই। সেরকম অনেক কেস আছে সত্যি কথা, যে আল্লাহর উপর ভরসা করা ছাড়া বেঁচে থাকা খুব কঠিন হয়ে যায়। এই জন্য কোনো একটা স্ট্রাকচার্ড রিলিজনে যারা বিলিভ করে তাদের একটা হেলদি কোপিং থাকে, যে না কেউ আমাকে ভালোবাসে না, কিন্তু আল্লাহ আমাকে নিশ্চয়ই ভালোবাসে এবং আমি কোনো না কোনো সময় এটার কম্পেনসেশন পাবো। বর্তমানে হচ্ছে বাবা মার মধ্যে এবং হচ্ছে বাচ্চাদের মধ্যে অনেক সময় একটা মানসিক দূরত্ব কিন্তু দেখা যায়, আসলে এটা কি আমাদের জেনারেশনের গ্যাপের কারণে? জেনারেশন গ্যাপের কারণে বেশি, বাবা মারা ওই পার্থক্যটা বুঝতে চায় না, এবং তারা একটা কথা প্রায়ই বলে যে তোমাদের সময়টা তো আমরাও পার করেছি, যেটা সত্য না। তাদের সময় ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, এত পর্নোগ্রাফি ছিল না, এত অবাধ মেলামেশা ছিল না, এত স্টিমুলেশন ছিল না। সো অনেক অন্যায় বা অনেক জিনিস থেকে তারা এমনিতে হয়তো বাঁচতে পেরেছেন, যেটা এখনকার জেনারেশনের বাচ্চারা কিন্তু পাচ্ছে না। আমি 10, 11, 12 বছরের অনেক ছেলে মেয়ে চিনি যারা খুব ভালগার পর্নোগ্রাফি দেখে, এবং অনেক সময় সেটা দেখে অ্যাক্ট আউটও করে যখন বাবা মা বাসায় থাকে না। একটা 10 বছরের বাচ্চা কিন্তু মানে পর্ন দেখে মানে প্রসেস করার মতো ক্যাপাসিটি তার হয়নি। আমাদের যুগে হয়তো ফার্স্ট আমাদের পর্নোগ্রাফির এক্সপোজার হতো কত 18-20 বছর বয়সে, সেটা এখন 8 থেকে 10 বছর বয়সে হয়ে যাচ্ছে। সো এই সময়টা কিন্তু বাচ্চাদের জন্য কঠিন, অনেক কঠিন। বাবা মার এই জিনিসটা বুঝতে হবে। একটা ধমক দিলে, একটা মার দিলেই কিন্তু সে বাচ্চাটা ঠিক হয়ে যাবে না, তাকে তার মতো করে বুঝতে হবে, তাকে সময় দিতে হবে। এবং লাক অবশ্যই একটা ব্যাপার, এই জন্য সকল বাবা মাকে আমি দোয়া করতে বলি তাদের নিজস্ব ধর্ম অনুযায়ী, কারণ অনেক ভালো বাবা মাও দেখা গেছে যে অনেক কিছু করলো বাট বাচ্চাকে আসলে ঠিকমতো মানুষ করতে পারছে না। ছোটবেলার কোনো চাইল্ডহুড ট্রমা কি আমাদের পরবর্তীতে আমাদের আচরণ, আমাদের যে বিহেভিয়ার, সেটা কি কন্ট্রোল করছে? খুবই করছে আপু। একটা জাস্ট কেস বলি আমি আপনাকে। একজন এরকম ডক্টর, 35 ইয়ার্স অফ ওল্ড, উনি ডিটেলস বলবো না, উনি একটা সুইসাইড আইটেম নিয়ে আমার কাছে আসেন, এবং ওনার মেজর যে ট্রমা ছিল ছোটবেলায়, তিনি খুব মানে ভালো একটা ফ্যামিলিতে বড় হয়েছে, বাবা মাও ডাক্তার, ভাইরাও সব ক্লাসে ফার্স্ট সেকেন্ড হতো, কিন্তু বাবা মা তাকে কন্টিনিউয়াসলি বলতো যে তুমি আমাদের মতো ফার্স্ট সেকেন্ড হতে পারছো না। তার রোল হতো 10-12, এরকম একটা ভালো স্কুলে পড়তো, কন্টিনিউয়াসলি কম্প্যারিজন, তুমি ভাইদের মতো না, আমাদের বংশের মতো না। টু দ্য এক্সটেন্ট এত বেশি বলা হয়েছে যে ছোটবেলা থেকেই ফিল করতো যে আই এম নেভার গুড এনাফ ফর মাই প্যারেন্টস, এবং তার একটা ইনার ভয়েস হয়ে যায় যে আমি আসলে লাভেবল না, আমি যাই করি না কেন আমি আসলে ভালোবাসার যোগ্য না, কেউ আমাকে অ্যাকসেপ্ট করছে না। এবং সেই প্রায় 15-20 বছর ধরে সে কিন্তু ভালো স্কুলে যায়, কলেজে যায়, একটা ভালো জায়গায় চাকরি করে, তার হাজব্যান্ড বিজনেসম্যান, একটা মেয়ে আছে, এভরিথিং ইজ দেয়ার, বাট
সে প্রচণ্ড ডিপ্রেসড, কারণ তার ইনার ভয়েস হচ্ছে আমাকে দিয়ে আসলে ভালো কিছু হবে না, তার ছোটোবেলার ট্রমা হিল হয়নি। সো ছোটোবেলার ট্রমা আমাদেরকে প্রচণ্ড রকমভাবে শেপ করে। আমরা যদি ছোটোবেলা অনেক বেশি শাসনে বড় হই, দেখবেন যে তাদের মধ্যে এক ধরনের গিল্ট কন্ডিশনিং হয়, তারা সবার কাছে যে মাফ চাইতে থাকে, অকারণে সরি বলতে থাকে, হীনমন্যতায় ভুগে। সো ছোটোবেলার চাইল্ডহুড ট্রমা আমি মনে করি সারানো উচিত, এবং এই জন্য আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই জীবনে একবার হলেও সাইকোলজিস্টের সাথে বসা উচিত। এই ধরনের কেসগুলো তো মনে হয় আপনারা ফ্রিকোয়েন্টলি পেয়ে থাকেন, এই ধরনের চাইল্ডহুড ট্রমার কেসগুলো। তো সবাই তো আসলে আইডেন্টিফাই করতে পারে না যে আমি আসলে আমার ওই সমস্যা থেকে আমি এখনও স্টিল এটা আমি নিয়ে যাচ্ছি বা আমার প্রবলেম হচ্ছে। তো এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে আসে না যে আমি অন্য কোনো সমস্যা নিয়ে আসছি, বাট আপনারা কিন্তু আইডেন্টিফাই করে ফেলেন যে এটা আসলে চাইল্ডহুডের কোনোই এফেক্ট হচ্ছে। তো তখন এই পেশেন্টগুলোকে মানে এদেরকে আপনারা কিভাবে কাউন্সিলিং দিয়ে থাকেন? এটা মূলত কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দেওয়া থাকে, তার কগনিশন, তার চিন্তা এবং তার বিহেভিয়ার যদি আমরা ঠিক করি, এটা প্রায় 8 থেকে 12 সেশন, এটা মূলত সাইকোলজিস্টরা করেন, 1 ঘন্টা করে বসেন। আমি তো সাইকিয়াট্রিস্ট, আমি মূলত ওষুধের পার্টটা দেখি, তারপর আমি একজন সিবিটি যারা থেরাপি দেন তাকে রেফার করলে উনি যদি 8 থেকে 12টা সেশন নিতে পারেন, সপ্তাহে একটা করে, দেখা যায় যে এই ট্রমাটা হিল হয়ে যায়। আমি এখন একটু ডিফারেন্ট টপিকসে চলে যাচ্ছি, সেটা হচ্ছে টক্সিক রিলেশনশিপ। অনেকে আছে না, তার পার্সোনাল লাইফে বা তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে, একটা টক্সিক রিলেশনে আটকে যায়। তো এই ধরনের টক্সিক রিলেশন থেকে বের হয়ে আসার, অনেকে আসতে পারে না, তখন এই ধরনের কেসে তাদের জন্য কি করণীয়? এখানেও 1 নম্বর হলো যদি চাইল্ডহুড একটা ট্রমা থাকে যে আমাকে কেউ ভালোবাসবে না, আমি তখন হয় কি মানুষ একটা খড়কুটা পেলেও আঁকড়ে ধরতে চায়। তো তার চাইল্ডহুড ট্রমাটা ফিক্স করতে হবে যে আপনি কেন মনে করছেন যে আপনাকে আর কেউ ভালোবাসবে না, ঠিক আছে, তখন তার ছাড়তে ইজি হয়। সেকেন্ড হচ্ছে মাঝে মাঝে মেডিকেশন দেওয়া লাগে, কারণ মানুষের অনেক সময় ডিপ্রেশন হয়ে গেলে সে যে কোনো ইনিশিয়েটিভ নিতে তার কষ্ট হয়, সে ডিসিশন নিতে পারে না, ফোকাস করতে পারে না। আর থার্ড হলো তাকে এটা বলা যে দেখেন, এটা আমি এভাবে বলি যে ধরুন আপনার পেটে একটা টিউমার আছে, এখন এই টিউমারটাতে যদি আমরা ফেলে না দিই, তাহলে এই টিউমারটা গ্রো করবে, ছড়াবে এবং আপনি মারা যাবেন। বাট টিউমারটা ফেলে দেওয়াটা কষ্ট, সার্জারি অবশ্যই কষ্ট, কিন্তু আপনাকে এই কষ্টটা নিতে হবে, নিলে হবে কি আপনি সারা জীবন ভালো থাকবেন। সো ইটস কাইন্ড অফ লাইক 30 বছর কান্না করার চাইতে 3 মাস কান্না করা ভালো। হ্যাঁ, আপনি সার্জারি কষ্টটা নেন, এই যে আপনি একজনকে মানে বাদ দিচ্ছেন লাইফ থেকে, এটা একটা সার্জারির মতো। আপনার অবশ্যই খারাপ লাগবে, 1-2 মাস খারাপ লাগবে, হয়তো 3 মাস খারাপ লাগবে, 3 মাস পর আপনার খারাপ লাগবে না, কারণ প্রকৃতি শূন্যস্থান পূরণ করে ফেলে। একটা সময় মানুষ মানে অভ্যস্ত হয়ে যায়, বাট মানুষ ওই ভয়টা পায় প্রথম দিনে যে আমার এত খারাপ লাগছে, এই খারাপ লাগা বোধহয় 30 বছর থাকবে, এটা 30 বছর কখনো থাকবে না। এটা ক্ষেত্র ভেদে মানে 1 মাস থেকে 3 মাস বা হাইয়েস্ট হয়তো 1 বছর থাকতে পারে। বাট এই টিউমারটা না ফেললে আপনি তো মারা যাবেন, আপনার জীবন নষ্ট হয়ে যাবে। সো এই জিনিসটা বুঝিয়ে বললে, তার চাইল্ডহুড ট্রমা ঠিক করে ফেললে অধিকাংশ ক্ষেত্রে তারা ছাড়তে পারে। এই ধরনের কেসে দেখা যায় যে যারা হচ্ছে ব্রেকআপের পরে, যে একজনকে আপনি ছেড়ে আসছেন, তো ব্রেকআপের পরে সোশ্যাল মিডিয়াতে আমি কন্টিনিউ তাকে স্টক করছি বা কয়েকদিন ধরে স্টক করছি, তো স্টক করা মানে তো আমি ওখান থেকে বের হয়ে আসতে পারছি না। তো এই ক্ষেত্রে এটা কি কোনো ধরনের মানসিক সমস্যা? এটা মানসিক সমস্যা না, এটা জাস্ট ইনসিকিউরিটি বা আমি বলবো যে একটা ভুল বিহেভিয়ার। সবকিছু তো আসলে মানসিক রোগ না, মানুষ তো অনেক ভুল কাজ করে। ধরুন এটা কি একটা সার্টেন সময় পর্যন্ত এই জিনিসটা থাকে? না, এটা সবার থাকে না, এটা যারা করছে তারা আমি মনে করি এটা ভুল কাজ করছে। হ্যাঁ, আমাদের হয়তো একটা আবেগ থেকে যায়, কিন্তু ধরুন যে আমার জন্য ভালো না তাকে তো ছেড়ে দেওয়াটাই আসলে আমাদের শিক্ষা হওয়া উচিত। আমরা ছোটবেলায় অনেক ধরেন ম্যাথস পড়ি, ফিজিক্স পড়ি, কেমিস্ট্রি পড়ি, বাট নিজেকে নিজে ভালোবাসার জিনিসটা কিন্তু অত বেশি আমরা পড়ি না, যে নিজেকে নিজে শ্রদ্ধা করা, আমার বাউন্ডারি যখন ক্রস করবে তখন সেটাতে আমি ভায়োলেট হলে আমি জিনিসটাকে ইগনোর করব, অথবা জীবনে সব কিছু যে পেতেই হবে এমন তো কোনো কথা নাই। আমরা তো অনেক কিছু জীবনে পাচ্ছি না। যে ছেলে বা যে মেয়ে যে মেডিকেল কলেজে পড়তে চেয়েছিল হয়তো সে পারেনি, হয়তো 3টা মেডিকেল পিছনে ভর্তি হয়েছে, তাতে তো তার জীবন শেষ হয়ে যায় না। কিন্তু আমি যদি রিজিড হই, আমি খুব ইগোয়েস্টিক হই, তখন আমি জীবনে সব জায়গায় কষ্ট পাবো। আমি একটু জাস্ট জানতে চাচ্ছি, আপনি যদি ছোট্ট করে আমাদের একটু বলতেন যে আসলে অ্যাংজাইটি এবং এডিএইচডি মানে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? অ্যাংজাইটি এডিএইচডির অনেক কিছুই মানে আমি বলবো যে কাছাকাছি, তবে অ্যাংজাইটিতে আলাদা করে রিউমিনেশন থাকে, ওয়ারি থাকে, বারবার সে একটা নেগেটিভ জিনিস নিয়ে চিন্তা করতে থাকে, যেটা আসলে এডিএইচডিতে থাকে না। এডিএইচডি মূলত
হয় তার ইনঅ্যাটেনশন থাকবে অথবা সে খুব হাইপার অ্যাক্টিভ থাকবে, ফোকাস করতে তার কষ্ট হবে। জি। বাট অ্যাংজাইটিতে মানে যে বারবার চিন্তা, একই চিন্তা আসতেই থাকবে, সে কোনোভাবে চিন্তাটা আটকাতে পারবে না। এই দুইটাই মূলত অ্যাংজাইটি ADHD পার্থক্য। তবে ADHD একদম শুরু হয় একদম ছোট থেকে, অ্যাংজাইটি যে কোনো বয়সে শুরু হতে পারে, 20-30-তে শুরু হতে পারে, বাট ADHD অবশ্যই ছোট থেকে শুরু হতে হবে। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি। তো একদম শেষ করার আগে আমি আপনাকে জানতে চাচ্ছি, আপনারা তো বিভিন্ন ধরনের রোগী পেয়ে থাকেন, বিভিন্ন ধরনের কোন ধরনের রোগী বেশি পাচ্ছেন আপনারা, বা কি ধরনের একজন সাধারণ মানুষ আছে না যে সে নর্মালি, আপনি যেটা বললেন যে সে স্বাভাবিক থাকলেও তার আসা উচিত, একজন ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত যে সে ঠিক আছে নাকি। তো এটা কিভাবে আপনি একটা পেশেন্টকে এভাবে বলেন, বা একজন সাধারণ মানুষকে আপনি বলতে পারেন? আমি সাধারণ মানুষকে যেটা বলি যে যখনই আপনার মনে এই প্রশ্নের মানে উদ্রেক হয় যে আমার বোধহয় কোনো একটা সমস্যা হচ্ছে, আপনি বাসায় বসে থাকবেন না, আপনি গুগল করে দেখতে পারেন, ChatGPT-কে জিজ্ঞেস করতে পারেন, কিন্তু সেখানে আপনি কনফিউজ হওয়ার চান্সেস অনেক বেশি, কারণ সিমটম অনেক ওভারল্যাপ করে। যেমন মনোযোগের সমস্যা ADHD-তে হয়, ডিপ্রেশনে হয়, OCD-তে হয়, অ্যাংজাইটিতে হয়। সো আপনি তো আসলে বুঝবেন না। কিন্তু আমরা যেমন ধরুন আমাদের যদি বুকে ব্যথা হয়, আমরা কিন্তু গুগল করি না, আমরা একটা ECG করিয়ে ফেলি, এবং আমরা হয়তো 99% ক্ষেত্রে দেখি ECG নর্মাল এসেছে। সো আমাদের যখনই মনে হয় যে আমাদের চলতে কষ্ট হচ্ছে, আমরা আগ্রহ হারিয়ে ফেলেছি, টায়ার্ড লাগছে, অকারণে মন খারাপ হচ্ছে এবং একটু বেশিক্ষণ স্থায়ী হচ্ছে, আমাদের একটা চেক আপ করে ফেলা উচিত। চেক আপে যদি সব কিছু নর্মাল আসে, কোনো ক্ষতি নেই, কারণ সাইকিয়াট্রিস্টের কাছে গেলে আপনার লাভ ছাড়া কোনো ক্ষতি হবে না, যদি সেই সাইকিয়াট্রিস্ট ঠিকমতো কাজটা করে আর কি। আপনি অ্যাটলিস্ট নিজের ব্যক্তিত্ব সম্বন্ধে জানতে পারবেন, অনেক সময় রিলেশনশিপ কিছু অ্যাডভাইস পাবেন, কিছু চাইল্ডহুড ট্রমা হিল করতে পারবেন। চাইল্ডহুড ট্রমা নাই এরকম কোনো মানুষই নাই পৃথিবীতে, সবারই কম বেশি আছে। সো এখানে আমি যে কোনো ক্ষতি নেই লাভ ছাড়া। আপনি প্রয়োজন ওষুধ খেলেন না, সাইকোলজিস্টরা তো ওষুধ দেন, আমরা ওষুধ দেই, বাট আপনি কাউন্সেলিং করেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আজকে আসার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া কিন্তু কোনো খারাপ কিছু নয়, বরং এটি একটি সাহসিকতার বিষয়। আমরা অবশ্যই নিজের যত্ন নিব এবং নিজের মনের যত্ন নিব। আমি ডক্টর সানজির হাওলাদার, আজকে এ পর্যন্তই। পরবর্তী আবার প্রোগ্রামে চলে আসব নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।